নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এএফসির কাছে ফের আবেদন জানালো মোহনবাগান দল, সেই আবেদনে কি লিখেছে সেটাও জানার আছে। তার পাশাপাশি মোহনবাগান দলের সঙ্গে যে অন্যায়টা করেছে সেই নিয়েও আপনাদের কিছু ডিসকাশন করার আছে। কয়েকটা পয়েন্ট আপনাদের বলা উচিত এবং কি কি পদক্ষেপ নেওয়া উচিত মোহনবাগান সমর্থকদের সেটাও বলবো। এবং আমি একটা জিনিস কথা বলবো, যেখানে ইস্টবেঙ্গল সমর্থকরা কেন এত খুশি হচ্ছে মোহনবাগান যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে প্রত্যাখ্যান করেছে সেই বিষয়েও বলার আছে। এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু কিছু ভালো নিউজ দেবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, এএফসি কিন্তু খুবই অন্যায়ভাবে মোহনবাগান দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বার করে দিয়েছে। মানে এএফসির অনুযায়ী ইরানে যেহেতু খেলতে যায়নি, খেলার থেকেও মানে ইরানে যেহেতু যায়নি, সেই কারণে এএফসি কিন্তু তারা মনে করছেন যে মোহনবাগান তাদের নাম উইথড্র করে নিয়েছে। কথাটা আমি বলতে চাইছিলাম, যেহেতু ইরানে মরতে যায়নি আর কি, তাই জন্য এএফসি মনে করছে যে মোহনবাগান নিজের নাম উইথড্র করে নিয়েছে। তো আমি বলবো যে এইটা খুবই ডিসগাস্টিং এএফসির জন্য। এবং আমি অবশ্যই সবাইকে চাইবো হ্যাশট্যাগ এএফসি সেমনিউ এএফসি বলে কিন্তু আপনারা টুইট করুন, যেখানে সেখানে ট্যাগ করুন, কারণ এটা প্রচণ্ডভাবে অন্যায় হয়েছে। প্রথমত বলি, মোহনবাগান যায়নি। একটা তো ভারতের ফরেন মিনিস্ট্রি, ভারতের ট্রাভেল অ্যাডভাইজার, তারা 2 তারিখই জারি করে দিয়েছিল ঘোষণা যে সমস্ত ভারতীয়রা তারা যাতে ইরানের ফ্লাইট অ্যাভয়েড করে, তারা যাতে ইরানে না যায়, কারণ সেখানে জিও পলিটিক্যাল সমস্যা চলছে, মানে ওই কথা যেটাকে আমরা বলি যুদ্ধ, তো সেরকমই চলছে। তো সেই জন্য মোহনবাগান যায়নি। মোহনবাগানের কাছে প্রথম ভ্যালিড রিজন আছে। দ্বিতীয় ভ্যালিড রিজন, প্রতিদিন শয়ে সেখানে মিসাইল পড়ছে, সেখানে মোহনবাগান কি করে যাবে? নিজের জীবন ঝুঁকি নিয়ে কি করে খেলতে যাবে মোহনবাগান? বাই চান্স কোনো প্লেয়ারের ক্ষতি হয়ে গেলে তার দায়ী কে নেবে? 3 নম্বর হচ্ছে, মোহনবাগান যেখানে যাবে সেখানে পরিস্থিতি খারাপ, তারপরেও এএফসি কিভাবে এটা মোহনবাগানকে এত বড় শাস্তিটা দিল, এটা সত্যিই বুঝতে পারছি না। এবং আমি আগেও বলেছি, আমি অনেক দিন আগে, দেখবি 4-5 দিনের আগে ভিডিও আমি জানিয়ে দিয়েছিলাম যে সেখানে অলরেডি ইরান ফুটবল প্রেসিডেন্ট এবং এএফসির ভাইস প্রেসিডেন্ট একই লোক, মেহেদি তাজ, তিনি কিন্তু অলরেডি মোহনবাগানকে থ্রেট করে দিয়েছিলেন, যদি মোহনবাগান খেলতে না আসে মোহনবাগান কিন্তু অনেক শাস্তির মুখে পড়তে হবে। এবং কী কী শাস্তি সেটা আমি আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো যাই হোক, আপাতত সেই শাস্তিগুলো অ্যানাউন্সমেন্ট হয়নি, শুধু মোহনবাগানকে এএফসি থেকে বার করে দেওয়া হয়েছে। মানে ধরা হচ্ছে মোহনবাগান নিজের নাম তুলে নিয়েছে। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে এএফসির ভাইস প্রেসিডেন্টে এমন লোক বসে আছে যে ইরানের প্রেসিডেন্ট, এই ফলাফলটাতে আমরা জানতাম। তো আমি বলবো যে একদম স্পাইনলেস এটা সিদ্ধান্ত নিয়েছে, কোনো যুক্তি নেই। যেহেতু একটা ক্লাব নিজের জীবন ঝুঁকি নিয়ে ফুটবল খেলতে যায়নি, তাই সেই ক্লাবকে বার করে দেওয়া হচ্ছে। এবং আমার একটাই কথা আমি ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, আমার খুবই খারাপ লেগেছে যে ইস্টবেঙ্গল সমর্থক এটা নিয়ে খুব আনন্দ করছে, নানা রকম কথা লিখেছে, দেখ কেমন লাগে, ঠিক করেছে, মোহনবাগানকে বার করে দিয়েছে, মোহনবাগান পালিয়ে গেছে, এটা একদম উচিত কাজ করেছে। তো আমি একটাই কথা বলবো, মোহনবাগানের দোষ কোথায়? আমার অনেক ফ্রেন্ড আছে যারা মোহনবাগানকেও সাপোর্ট করে, ইস্টবেঙ্গলকেও সাপোর্ট করে, মোহামেডানকেও সাপোর্ট করে, এবং আমাকেও অনেক ফলো করে যারা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান 3টে দলকে সাপোর্ট করে। আমি কাউকে আঘাত করে বলতে চাই না, তবে আমি ইস্টবেঙ্গল সমর্থকদেরকে একটাই ছোট কথা বলতে চাই, মোহনবাগান কি খুব খারাপ করেছে নিজের জীবন ঝুঁকি না নিয়ে, নিজের প্রাণের ঝুঁকি না নিয়ে ইরানে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছে? কারণ আমি বর্তমান যারা ইস্টবেঙ্গল সমর্থক আছে যাদের বয়স কম, তারা অবশ্যই তাদের দাদু, বাবা, কাকা, জ্যাঠার কাছে জিজ্ঞেস করবেন যে প্রাণ ভয় কী জিনিস। তারা বলে দেবে যে প্রাণ সবার আগে। আমি পুরো ডিটেলসে কথাগুলো বলতে চাই না, কারণ খারাপ লেগে যাবে। তো আমি সত্যি কথা বলবো, যদি ইস্টবেঙ্গল সমর্থক মোহনবাগান এএফসি গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়ে নিত, তারপর আনন্দ করতে আমি মানতাম যে এটা ফেয়ার আছে। কিন্তু আনফেয়ার, যেখানে ইস্টবেঙ্গল সমর্থক প্রতিবেশী ক্লাব বলে সাপোর্ট করা উচিত,
সেইখানে কিন্তু উল্টে মজা নিচ্ছে। এটা সত্যিই খুবই খারাপ লেগেছে, কারণ মোহনবাগান তো কিছু ভুল সিদ্ধান্ত নেয়নি, নিজের প্রাণের ঝুঁকি এড়াতেই ইরানে যায়নি, এবং প্রাণ সবার আগে, সেটা আমি আগেও বলেছি। তো যাই হোক, এই বিষয়ে আমার আলাদা কিছু বলার নেই। যদি খারাপ লাগে ক্ষমা করবেন, কারণ জিনিসটা সত্যিই খুবই খারাপ লাগছিল যে প্রতিবেশী ক্লাব হয়ে এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মোহনবাগানের সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে। ইকুয়ালি এর আগেও ভারতের সাথেও অন্যায়টা করা হয়েছিল এশিয়ান কাপে। তো এইভাবে ইকুয়ালি এএফসি যে ভারতীয় ক্লাব এবং ভারতের সাথে অন্যায় ক্রমশ করে যাচ্ছে, তো সেই বিষয়ে আমাদের কিন্তু সবাইকে একতা হয়ে দেখাতে হবে যে না, ভারতও ফুটবলে আছে। কারণ এটা যদি কোনো আরবের কোনো ক্লাব হতো, সৌদি আরব বা অন্য কোনো বড় ক্লাব হতো, অবশ্যই এই সিদ্ধান্তটা এএফসি নিতে পারতো না। যেহেতু ভারত এশিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবলে অনেক কমজোর দেশ, তাই আমি আগেও বলেছি যে কমজোরের ওপর সবাই মানে চড়াও হতে পারে, এটা আমরা আগেও দেখেছি। তো আমাদের এই মুহূর্তে সবাইকে কিন্তু এক হয়ে এএফসির বিরুদ্ধে দাঁড়ানো উচিত, এটাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব। তো যাই হোক, এবার আমি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো আপডেট দেবো। ফাইনালি অনেকদিন পরে ভালো নিউজ আসতে চলেছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল তাদের নতুন কোচ এবং নতুন 2 ফরেন প্লেয়ারকে আনতে চলেছে। তার মধ্যে একটা ফরেন প্লেয়ার অবশ্যই কনফার্ম হয়ে গেছে, সেটা রবসান রবিনো। এর মধ্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সব থেকে বেস্ট কাজ করেছে, সেটা হচ্ছে ক্লেটন সিলভার পরিবর্তে রবসান রবিনোকে নিয়ে এসেছে। কারণ ক্লেটন সিলভা অনেকদিন আগেই কিন্তু তার খেলা কিন্তু শেষ হয়ে গেছিল। ক্লেটন সিলভাকে খেলানো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই খারাপ হয়ে দাঁড়াচ্ছিল। তাই একটা সিদ্ধান্ত আমি খুবই মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আমি কুর্নিশ বলবো, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আমি প্রশংসা করব যে হ্যাঁ, অবশ্যই রবসান রবিনোকে নিয়ে আসলে কিন্তু ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডে অনেক বেশি শক্তি বাড়বে। রবসান রবিনো প্রচণ্ড ভালো প্লেয়ার। রবসান রবিনোর খেলা আমরা অলরেডি এর আগে এএফসি কাপেও দেখেছি, মোহনবাগানের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছে, উড়িষ্যার বিরুদ্ধেও খেলেছে। তো রবসান রবিনো কিন্তু ভালো প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং তার থেকে বড় কথা, রবসান রবিনো কিন্তু বাংলাদেশে খেলেছে এবং এইবার আসছে ইস্টবেঙ্গলের। তফাৎটা কিন্তু খুব একটা নেই, কারণ ইন্ডিয়ার ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার কিন্তু সমান। অর্থাৎ রবসান রবিনো যে বাংলাদেশে খেলেছে, ওয়েদার খুব একটা আলাদা ইন্ডিয়ার থেকে, কলকাতার থেকে বিশেষ করে, সেটা কিন্তু নয়। বাংলাদেশের ওয়েদার আর কলকাতার ওয়েদার কিন্তু অনেকটাই এক, খুব একটা ডিফারেন্স নেই। তাই এমন তো হবে না যে রবসান রবিনোকে এসে ইন্ডিয়ার ওয়েদারে মানাতে সময় লাগবে, সেটা নয়। রবসান রবিনো কিন্তু পুরোপুরি তৈরি হয়েই আসবে। এবং আর একটা ভালো খবর যে আমরা জেনেই গেছি, অস্কার ব্রুজন আসছে ইস্টবেঙ্গল দলের নতুন হেড কোচ হয়ে। নতুন কোচ মানে নতুন স্ট্র্যাটেজি, নতুন একটা প্লেয়ার নিয়ে আসবে, যেটা অন্যান্য ক্লাবের ধরতে 10-12টা সময় লাগবে, ততদিনে কিন্তু ইস্টবেঙ্গল দল অনেক ভালো জায়গায় পৌঁছে যাবে। তাই ইস্টবেঙ্গল দল কিন্তু অস্কার ব্রুজনের মতো ভালো এক্সপিরিয়েন্স কোচকে নিয়ে এসেছে, কিন্তু অনেকটা ভালো কাজ করেছে। এবং মিগুয়েল ফারেরাকেও কিন্তু চেয়েছে অস্কার ব্রুজন। মিগুয়েল ফারেরাকে দেখেছিলাম ডিফেন্সিভ মিডফিল্ড, খুবই ভালো প্লেয়ার, বসুন্ধরা কিংসের জন্য ভালো খেলতে দেখেছিলাম। তো মিগুয়েল ফারেরা আসলে কিন্তু কার পরিবর্তে আসবে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। যদি মিগুয়েল ফারেরা আসে ডিফেন্সিভ মিডফিল্ড, সোল ক্রিস্পোকে তো আমার মনে হয় না বাদ দেবে, বাদ গেলে হিজাজি মারই বাদ যেতে পারে। যদি মিগুয়েল ফারেরাকে নেয় তাহলে হিজাজি মার কিন্তু বাদ গেলেও যেতে পারে। আমি তো বলবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। তাই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে জানুন সকলকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।